আসসালামু আলাইকুম, স্বাগত বাংলাদেশের সংবাদে। আপনাদের সাথে আছি সাআদাত শাকির। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনায় সর্বোচ্চ শনাক্তের দিনে মৃত্যু ১১৫। কাল থেকে সারা দেশে ফাইজার ও সিনোফার্মের টিকা দেওয়া শুরু। আগামীকাল থেকে সারা দেশে কঠোর বিধিনিষেধ শুরু। বন্ধ থাকবে সব অফিস। গণপরিবহন বন্ধে দিনভর চরম দুর্ভোগ, যানজটে নাকাল নগরবাসী। কারণ ছাড়া বাইরে বের হলেই গ্রেফতার, সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ডে হুঁশিয়ারি ডিএমপির। জরুরি প্রয়োজনে রিকশা ব্যবহারের অনুমতি। এবারের লকডাউন ব্যর্থ হলে অনেক বেশি মাশুল দিতে হবে, সরকারকে কঠোর হওয়ার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন পুনর্বিবেচনার সম্ভাবনা নাকচ আইনমন্ত্রীর। পাশ হলো আগামী অর্থ বছরের বাজেট। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দেশে করোনায় গত একদিনে মারা গেছেন ১১৫ জন। এটি একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এই নিয়ে দেশে করোনায় মারা গেলেও ১৪,৫০৩ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবারের তুলনায় শনাক্তের সংখ্যা বেড়েছে। ৩৫,১০৫ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ৮,৮২২ জন, যা দেশে সর্বোচ্চ। এ নিয়ে মোট শনাক্ত ৯,১৩,২৫৮ জন। সবশেষ হিসাবে মৃত্যুর হার ১.৫৯, শনাক্তের হার ২৫.১৩ এবং সুস্থতার হার ৮৯.৩৮%। এদিকে আগামীকাল থেকে সারা দেশে চীনের সিনোফার্ম টিকা প্রদান কার্যক্রম শুরু হচ্ছে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচি পরিচালক ডাক্তার শামসুল হক। তিনি জানান, সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত ঢাকা শহরের ৪০টি কেন্দ্রে সহ দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে এই টিকাদান কার্যক্রম চলবে। পাশাপাশি প্রবাসী শ্রমিকদের ফাইজারের ভ্যাকসিনও দেওয়া হবে। সাইনোফার্ম ভ্যাকসিনের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। অগ্রাধিকার তালিকায় যারা এই মুহূর্তে আছেন, আমাদের মেডিকেলের শিক্ষার্থী, নার্সিং শিক্ষার্থী, তারপরে আইএসটি ম্যাটস এবং সেই সাথে আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। ফাইজারের টিকা কার্যক্রমও আমাদের আগামীকালকে থেকে চালু হয়ে যাবে। আমরা ঢাকা শহরে 7টি কেন্দ্র আমরা ফাইজারের টিকার জন্য নির্ধারণ করেছি। শুধুমাত্র যারা প্রবাসী শ্রমিক, যেসব দেশে ফাইজার ছাড়া তারা যেতে পারছেন না, তারা অবশ্যই টিকা নিতে পারবেন। আগামীকাল ভোর থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ। জরুরি সেবায় নিয়োজিত ছাড়া বন্ধ থাকবে সারা দেশের সব সরকারি বেসরকারি অফিস, তবে খোলা থাকবে শিল্প কারখানা, মাঠে থাকবে সেনাবাহিনী। এসব বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। করোনা সংক্রমণ রোধে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দেশে শুরু হতে যাচ্ছে আরেক দফা কঠোর বিধিনিষেধ। বুধবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের দেয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, সকল ধরনের সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। চলবে না কোনো পরিবহন, সড়ক, রেল ও নৌপথে কোথাও কোনো ধরনের যন্ত্রচালিত যানবাহন চলতে পারবে না। বন্ধ থাকবে শপিং মল, মার্কেট, দোকানপাট। বন্ধ থাকার তালিকায় আছে সকল পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র। জনসমাবেশ হয় এমন সব সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠানের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ওষুধ আর নিত্য পণ্য কেনা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে বাড়ির বাইরে যাওয়া যাবে না। তবে এই কঠোর বিধি নিষেধের মধ্যেও জরুরি কিছু বিষয় উন্মুক্ত থাকবে, যেমন স্বাস্থ্যবিধি মানার শর্তে খোলা রাখা হয়েছে শিল্প কারখানা। উন্মুক্ত স্থানে কাঁচা বাজার বসবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর 1:30 পর্যন্ত খোলা থাকবে ব্যাংক। হোটেল বা রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে না, তবে খাবার নিয়ে আসা যাবে বা অনলাইনে অর্ডার করা যাবে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। বিধিনিষেধ কার্যকর করার জন্য নিয়মিত আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনী। মাঠ পর্যায়ে উপস্থিত থাকবেন প্রয়োজন সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর টিকা গ্রহীতা ও বিদেশগামী যাত্রীরা প্রমাণ সাপেক্ষে বের হতে পারবেন। 7 জুলাই শেষ হবার কথা রয়েছে এই কঠোর বিধিনিষেধ। তবে করোনা পরিস্থিতির অবনতি হলে সময়সীমা বাড়ার সম্ভাবনা রয়েছে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। নাঈম হাসান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সরকারি ও বেসরকারি অফিস খোলা, অন্যদিকে গণপরিবহন বন্ধ।
এই অবস্থায় চরম দুর্ভোগে দিন পার করল রাজধানীবাসী। করোনার বিস্তার ঠেকাতে রাজধানী সহ সারা দেশে সীমিত বিধিনিষেধের শেষ দিনে রাজধানীর সর্বত্রই ব্যক্তিগত গাড়ির জট, মূল সড়ক জুড়েই চলে রিকশার দাপট। রিকশা চালকদের সাথে সাধারণ যাত্রীদের এমন বাকবিতণ্ডার চিত্র অনেক জায়গায় দেখা যায়। গণপরিবহন বন্ধ থাকায় সাধারণ মানুষ যাদের ব্যক্তিগত যান নেই তাদের জন্য একমাত্র ভরসার বাহন ছিল রিকশা। কিন্তু ভাড়া অন্য সময়ের তুলনায় কয়েক গুণ। অলিগলি পেরিয়ে মূল সড়কের সর্বত্রই ছিল রিকশার নির্বিঘ্ন চলাচল। মিরপুর 10 নম্বর থেকে ফার্মগেটে যাব, 300 টাকা ভাড়া যাচ্ছে দুইজনে। আমি চাইতেছি যে 300-250 জমকা। অফিস খোলা রেখে সীমিত পরিসরে বিধিনিষেধের তৃতীয় দিনেও সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় অফিসগামী মানুষকে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেকের কাছে মেলেনি কোনো যানবাহন। হেঁটেই কর্মস্থলে যোগ দেন অনেকে। ক্ষোভের শেষ নেই সাধারণ মানুষের। এই যে লকডাউনটা যে শুরু হলো, মানে এটা তো ঘোষণা দিছে, ঘোষণা দিয়েই তো শেষ। আর কোনো কিছু প্রসেস আছে, কোনো সিস্টেম আছে? অফিস খোলা আছে, তাহলে আমরা যাব কি করে, আসবোটাই কি করে? আমাদেরকে ঠিকমতো চাকরি দাও, আমরা কেউ ঘরে থেকে বের হব না। আমাদের যদি খাওয়ান থাকে, আমরা ঘরে থেকে বের হওয়ার কোনো প্রয়োজন আছে? যখন আমরা প্যাডের দারুণে ঘরে থেকে বের হইতেছি, আমাদের কি দিতেছে? আমাদের কোনো নিরাপত্তা দিতেছে? আমাদের কোনোখানে পৌঁছে যেতে পারতেছি? এখন আমরা কি করব? রিক্সায় 4-5 জন যাইতেছে, সেটা ধরতেছে না, 3 জন যায়। অথচ মোটরসাইকেলে প্রয়োজনে 2 জন যায়, একই অফিসের স্টাফ, তাদেরকে ধরলে 3000 টাকার মামলা। যাদের ব্যক্তিগত যানবাহন আছে তাদের জন্য ছিল যানজটের দুর্ভোগ। গণপরিবহন না চললেও দিনভরই রাজধানীর রাস্তা জুড়ে ছিল ব্যক্তিগত গাড়ির চাপ। এদিকে বৃহস্পতিবার থেকে কড়াকড়ি বিধিনিষেধের কারণে বুধবারও রাজধানী ছাড়েন অনেকেই। দূরপাল্লার যান বন্ধ থাকলেও বেশি ভাড়ায় মাইক্রোবাস, মোটরসাইকেলে চেপেই গন্তব্যের উদ্দেশ্যে ছুটেছে মানুষ। যদিও বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করে পুলিশ। যাইতে হবে, একটা লোকের খুব অসুস্থ, ওই জন্য আমার বাড়িতে কেউ নাই, তো পুরুষ মানুষ আমাকে যাইতে হবে। ঢাকায় থেকে কি করব, কোনো কাজকর্ম নাই, থাকলে তো আপনার নিজের পকেট খরচ তো চালানো যায় না। এদিকে বুধবার রাজধানীর শপিং মলগুলো বন্ধ থাকলেও অনেক খোলা রাখা দোকানপাটে পুলিশকে অভিযান চালাতে দেখা যায়। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। অন্যদিকে বিধি নিষেধ উপেক্ষা করে আজও মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাট দিয়ে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। স্বাস্থ্যবিধি মানছে না বেশিরভাগ যাত্রী। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেও সকাল থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ফেরি পারাপার হচ্ছে মানুষ। সড়ক মহাসড়কে দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় ভেঙে ভেঙে বিভিন্ন ছোট যানবাহন, মোটরসাইকেল ও প্রাইভেট কার দিয়ে ঘাটে ভিড় করছেন যাত্রীরা। কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে গন্তব্যে ছুটছেন তারা। তবে স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না ঘরমুখী মানুষ। বিআইডব্লিউটিসি জানিয়েছে 15টি ফেরি সচল রাখা হয়েছে। পণ্যবাহী গাড়ি ও ব্যক্তিগত গাড়ির চাপ রয়েছে ঘাটে। এদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে চাপ নেই যাত্রী ও ব্যক্তিগত গাড়ির। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, অযৌক্তিকভাবে কেউ বাইরে বের হলে 269 ধারা প্রয়োগ করে গ্রেফতার করা হবে। আইন অমান্যকারীদের সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড দেওয়া হবে। বুধবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন কমিশনার। তিনি আরও জানিয়েছেন, ভ্যাকসিন দেয়া, ওষুধ কেনা বা বাজারের জন্য কেউ বাহির হলে রিকশা নিয়ে যেতে হবে। ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে পারবেন শুধু জরুরি সেবার সাথে জড়িতরা। যদি তাকে কেউ আনতে যেতে চায়। বৃহস্পতিবার থেকে 1 সপ্তাহের বিধিনিষেধে কি করা যাবে আর কি করা যাবে না এ নিয়ে নগরবাসীকে নির্দেশনা জানাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, অযথা কেউ বাইরে বের হলে আইনি ঝামেলায় পড়তে হবে নগরবাসীকে। কোনোভাবেই এই লকডাউন ভঙ্গ করে কোনো মানুষ রাস্তায় নানাবিধ যে অজুহাত দেখিয়ে রাস্তায় বের হয়, আমরা যদি সন্তুষ্ট না হয় 269 ধারা আমরা প্রয়োগ করব। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু সহ তাকে গ্রেপ্তার করে 6 মাস পর্যন্ত জেল, জরিমানা বা উভয় দণ্ডের বিধান আছে। জরুরি সেবায় ব্যবহৃত ছাড়া যন্ত্রচালিত কোনো যানবাহন চলতে দেয়া হবে না বলেও জানান কমিশনার। কোভিডের টেস্টের জন্য মেসেজ দেখিয়ে যেতে পারবে। আর বাজারের জন্য তার আশেপাশের যে বাজার, সেখানে রিকশায় যেতে পারবে। কেউ কোনো যানবাহন ব্যবহার করে, যন্ত্রচালিত যানবাহন ব্যবহার করে কেউ কোনো বাজারে বা ওষুধের দোকানে এখানে যেতে পারবে না। রিকশায় করে বউ বাচ্চা নিয়ে পার্কে বেড়াতে যাবেন সেটি না। কাঁচা বাজারের বেশিরভাগ দোকান আমরা রাস্তায় নিয়ে আসব। এই কয়েকদিনের জন্য রাস্তায় নিয়ে আসবো এবং রাস্তায় নিয়ে এসে দরকার হলে আধা কিলোমিটার এলাকা জুড়ে একবারে নিরাপদ দূরত্বে দোকানগুলো বসিয়ে দেবো, যাতে সবাই সেখান থেকে খুব কম মানুষের সাথে সংস্পর্শে এসে সেখান থেকে বাজার করতে পারে। ডিএমপি কমিশনার আরও বলেন, গার্মেন্টস মালিকরা প্রয়োজনে কর্মস্থলে গিয়ে অবস্থান করতে হবে। গণমাধ্যমের ভাই বোনেরা যারা আছেন, আপনারা গণমাধ্যমে কাজ করেন, আপনারা
আপনাদের পরিচয়পত্র প্রদর্শন করে শহরের যে কোনো জায়গায় চলাচল করতে পারবেন, এটাতে কোনো সমস্যা নাই। শিল্প কারখানা মালিকদের অনুরোধ জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে, ওনার মালিক অথবা কর্মকর্তা কর্মচারী যারা ঢাকা শহরে থাকেন ওনারা যেন অনুগ্রহপূর্বক ফ্যাক্টরিতে চলে যান, কারণ উনি বের হলে ওনাকে রিকশায় যেতে হবে, উনি ওনার ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে যেতে পারবেন না। এবার চলাচলে কোনো মুভমেন্ট পাসের ব্যবস্থা থাকছে না বলেও জানান তিনি। এটার বাইরে কোনো ব্যক্তিগত গাড়ি রাস্তায় দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, এবারের লকডাউন ব্যর্থ হলে অনেক বেশি মাশুল দিতে হবে। লকডাউন কার্যকরে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ তাদের। তারা বলছেন একটানা 14 দিন কঠোরভাবে লকডাউন পালন করলে সংক্রমণ কিছুটা কমতে পারে। অতি সংক্রামক করোনার ভারতীয় ধরন, ভয়ঙ্কর ডেল্টা ভেরিয়েন্ট এখন অনেকটাই লাগামহীন পাগলা ঘোড়া। করোনায় শনাক্ত মৃতের সংখ্যা বাড়ছে দ্রুত গতিতে। সংক্রমণের লাগাম টানতে বৃহস্পতিবার থেকে 1 সপ্তাহের কঠোর লকডাউন দিয়েছে সরকার। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন অতীতের মতো এবারের কঠোর লকডাউন ঢিলেঢালা কিংবা অকার্যকর হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। সেজন্য সবাইকে লকডাউনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন তারা। যে কঠোর লকডাউনটি দেওয়া হয়েছে তাকে সর্বতোভাবে সফল করা আমাদের সবার দায়িত্ব। যদি আমরা সেটি করতে ব্যর্থ হই তাহলে কিন্তু আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়বে, হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়বে এবং ভারতে যেরকম হয়েছিল বাংলাদেশেও তেমনি একটি মানবিক বিপর্যয়কর অবস্থা তৈরি হবে। এ কারণেই লকডাউনকে পূর্ণ সফল করতে হবে। লকডাউন সফল করার জন্য প্রথম শর্ত হচ্ছে জনচলাচল নিয়ন্ত্রণ করা, প্রচুর পরিমাণে টেস্ট করা এবং ভাইরাসবাহীদের শনাক্ত করে সেই অনুযায়ী তাদের ব্যবস্থা করা। একটানা কমপক্ষে 14 দিনের লকডাউনের পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। লকডাউন দিলে প্রথম সপ্তাহে কিন্তু কোনো এফেক্ট বোঝা যাবে না, কারণ প্রথম সপ্তাহে যারা রোগী হবে ওরা লকডাউনের আগে ইনফেক্টেড হয়ে গেছে, এটা বুঝতে কমপক্ষে 2 সপ্তাহ সময় লেগে যাবে। তারপরেও আরো দীর্ঘ হতে হবে, নাহলে 2 সপ্তাহ পরে যদি সব একসাথে খুলে দেয় আবার আগের মতো হয়ে যাবে, কারণ এটা তো সংক্রমণ বন্ধ করছে না। লকডাউন হাসপাতালে ভর্তি হওয়া কমাচ্ছে। কমপক্ষে 14 দিন লকডাউনের মাধ্যমে মানুষের চলাচলকে বন্ধ করে বা সীমিত করে অবশ্যই আমরা একটি কার্যকর লকডাউনের ফল দেখতে চাই। যদি এখানে আমরা ব্যর্থ হই, সেই ব্যর্থতার কারণে আমাদেরকে সামনের দিনে অনেক বেশি মাশুল দিতে হবে, অনেক বেশি মৃতের সংখ্যা দেখতে হবে, অনেক বেশি সংক্রমণের সংখ্যা দেখতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান গণটিকা কার্যক্রম শুরুর আগ পর্যন্ত সংক্রমণ নিয়ন্ত্রণের একমাত্র উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। সেজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ তাদের। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। 2021-22 অর্থ বছরের জন্য 6,03,681 কোটি টাকার বাজেট পাশ হয়েছে জাতীয় সংসদে। এদিকে বাজেট পাশের আগে ছাঁটাই প্রস্তাবে অংশ নিয়ে সংসদ সদস্যরা কয়েকটি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ও তাদের কার্যক্রমের সমালোচনা করেন। অধিবেশনে আইনমন্ত্রী আনিসুল হক জানান, বেগম জিয়ার বিদেশে চিকিৎসা নেয়ার সুযোগ নেই। প্রস্তাবিত 2021-22 অর্থ বছরের বাজেটের উপর আনা ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনার মধ্য দিয়ে জাতীয় সংসদে শুরু হয় বুধবারের অধিবেশন। প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের জন্য বরাদ্দ প্রস্তাব উত্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর একে একে অন্য মন্ত্রীরা তাদের স্ব মন্ত্রণালয়ের প্রস্তাব উত্থাপন করেন। ৭৭,৭,০০,০০০ টাকা বাজেট পাশের প্রক্রিয়ায় মন্ত্রীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে 59টি মঞ্জুরি দাবি সংসদে উত্থাপন করেন। এসব মঞ্জুরি দাবির যৌক্তিকতা নিয়ে বিরোধী দলের 12 জন সংসদ সদস্য 625টি ছাঁটাই প্রস্তাব করেন সংসদে। কণ্ঠভোটে ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হয়ে যায়। সবশেষে নির্দিষ্টকরণ বিল উত্থাপন ও পাশের মধ্য দিয়ে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয় 2021-22 অর্থ বছরের বাজেট। প্রস্তাব করছে যে 2022 সনের 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে আনিত বিলটি নির্দিষ্টকরণ বিল 2021 এই মহান সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2021 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো। এর আগে ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সমালোচনা করেন সংসদ সদস্যরা, আর সেসব সমালোচনার জবাব দেন মন্ত্রীরা।
নির্যাতনের শিকার ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা অভিযোগ দায়ের করতে চাইলে বা নির্যাতনের ঘটনা প্রকাশ করলে প্রায় ক্ষেত্রেই তাদের হয়রানি, হুমকি ও প্রতিশোধ পরায়ণতার শিকার হতে হয়। কর্মকর্তাদের নির্যাতনের ঘটনা বা নির্যাতনের অভিযোগ তদন্তে রাষ্ট্রে কোনো স্বাধীন কর্তৃপক্ষ নাই। আজকে বাংলাদেশে প্রধানমন্ত্রীর কোনো সমালোচনা হলেই ছাত্রলীগ, যুবলীগের যে কোনো আদালতে গিয়ে মামলা হচ্ছে, সঙ্গে সঙ্গে আদালত গ্রহণ করে সেটাকে সমন জারি করে দিয়ে জেলখানায় ঢুকো। এই যে আইনের অপপ্রয়োগ, এইটা একটি ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে মাননীয় স্পিকার। বেগম খালেদা জিয়ার বিদেশের চিকিৎসা নিয়ে যে কথাগুলো আসছে, আমি দাবি করছি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 401 বিধান অনুযায়ী সুযোগ আছে, এই সুযোগটি আপনি দিবেন। যদি কোনো সাজাপ্রাপ্ত আসামিকে মুক্ত করতে হয় সেটা আমার একমাত্র আইনের মাধ্যমেই মুক্ত করতে হবে, অন্যভাবে কারো। হ্যাঁ, আরেকটা আছে, সেটাও আইন, সেটা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন, আর না হলে মাননীয় প্রধানমন্ত্রীর সরকারের কাছে সেকশন 401 ক্ষমা চাইতে পারেন। টোটাল আমাদের হাতে এখন যেটা আছে সব মিলে প্রায় 10 কোটি ভ্যাকসিনের ব্যবস্থা আছে ডিসেম্বর পর্যন্ত। কোটি ভ্যাকসিনে আমরা 7 কোটি লোককে ভ্যাকসিনেট করতে পারবো, সেটা আগামী বছরের ফার্স্ট কোয়ার্টারে আমরা পাবো। অর্থাৎ আমাদের দেশের প্রায় 80% লোককে আমরা আগামী বছরের ফার্স্ট কোয়ার্টারের মধ্যে আমরা ভ্যাকসিনেট করতে পারবো। সংসদের অধিবেশন আগামী 3 জুলাই শনিবার পর্যন্ত মুলতবি করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দেশের শিক্ষা ও গবেষণার বেশিরভাগ অবদানই ঢাকা বিশ্ববিদ্যালয়ের। সফল গবেষণা সমৃদ্ধ করেছে দেশকে। রাজনীতি, কূটনীতি, প্রশাসন সহ বিভিন্ন সেক্টরে নেতৃত্বের সাফল্য দেখাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। স্বাধিকার, স্বাধীনতা, স্বকীয়তা ও গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার শতবর্ষী প্রাচ্যের এই অক্সফোর্ড। 1921 সালে প্রতিষ্ঠার পরই 70 বছরের মতো গবেষককে পায় প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়। বোসকণার জনক এই বিজ্ঞানী গবেষকের হাত ধরেই গবেষণা দুনিয়ায় এই বিশ্ববিদ্যালয়টির অস্তিত্ব জানান দেওয়া শুরু। এরপর শত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হয়েছে হাজারো সফল গবেষক। শিক্ষা, চিকিৎসা ও উন্নত জীবনযাত্রা যাদের অবদান অনস্বীকার্য। এই বিভাগটা কিন্তু এই উপমহাদেশে প্রথম বায়োকেমিস্ট্রি বিভাগ ছিল। পরবর্তীতে বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি হয়, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ। তো এখানে 55 বছর আগে উনি রমনা মাটির দিকে একটা রমনা সেন নামে একটা, কিন্তু এটাতে খুব বেশি দূর এগোয়নি, সেটুকুন তো আমরা এখন জানি। আমাদের আবিষ্কারটা হলো এটাই যে এটা সম্পূর্ণ একটা নতুন অ্যান্টিবায়োটিক, যেটাকে অ্যান্টিবায়োটিক বলছি আমরা অনেক সময়, এবং এটা অনেকগুলি যেগুলি সুপার বাগ বলি তাদের এগেনস্টে অ্যাক্টিভ। ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় সফল ছিল, সর্বক্ষেত্রেই সফল ছিল, এখনও অনেক অনেক সফলতার সহিত এগিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এটা তবে আমি শুধু স্পোর্টসের সাইডটাই বলবো যে এই স্পোর্টস কোটাটা আবার চালু করা উচিত। চালু করলে এবং খেলাধুলায় অংশগ্রহণ থাকলে ছাত্ররা তাদের মেধার বিকাশের ক্ষেত্রেও কিন্তু স্পোর্টস দরকার, খেলাধুলার দরকার। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971-এর স্বাধীনতা যুদ্ধেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ভূমিকা। এর ক্যাম্পাস মুখর হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, PJ হার্টস, GH ল্যাংলি, তাজউদ্দিন আহমদ, হরপ্রসাদ শাস্ত্রী, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কাজী মোতাহার হোসেন, মুনির চৌধুরী সহ বরেণ্য অসংখ্য বিজ্ঞানী, গবেষক, রাজনীতিক ও জ্ঞানীগুণী মনীষীর পদচারণায়। বিশ্ববিদ্যালয়ের 13টি অনুষদ, 84টি বিভাগ থেকে শত বছরে শুধু লাখ লাখ শিক্ষার্থী পাশ করে বেরিয়েছে তা নয়, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা সহ সব ক্ষেত্রেই তারকা, সর্বোপরি মানুষ তৈরির কারিগর ঢাকা বিশ্ববিদ্যালয়। এই প্রিয় বিদ্যাপীঠটি যুগে যুগে সময়ের আবর্তনে বিভিন্ন পরিপ্রেক্ষিতে ধারাবাহিকভাবে নানা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ঘটনা প্রবাহে যে অসামান্য অবদান রেখেছে, তার ফলশ্রুতিতেই জাতির সকল ক্ষেত্রে যে সকল উন্নয়ন এবং বিকাশ, তার সর্বত্রই ছোঁয়া এবং অনবদ্য অবদান এই বিশ্ববিদ্যালয়ের। এখানে জ্ঞান বিজ্ঞানের প্রায় প্রতিটি ক্ষেত্রে শিক্ষার যে সুযোগ সৃষ্টি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং সেই সুযোগ পেয়ে আমাদের দেশের সাধারণ মানুষ যেভাবে নিজেদেরকে সুশিক্ষিত, প্রশিক্ষিত,
করে দেশে বিদেশে আজকে তাদের পেশায় নিয়োজিত আছে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরাট অবদান বলে মনে করি। উচ্চশিক্ষা ও টেকসই উন্নয়নের অবিচ্ছেদ্য সম্পর্ককে কাজে লাগিয়ে বিজ্ঞানভিত্তিক উদার ও মানবিক সমাজ গঠনে এই বিদ্যাপীঠের আগুয়ান ভূমিকার নড়চড় হবে না বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতিটি সদস্যের। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। লকডাউনে দূতাবাসগুলোর জরুরি ভিসা সেবা খোলা থাকবে এবং ভিসা নিতে শিক্ষার্থীরা দূতাবাসে যাওয়ার সুযোগ পাবেন। এছাড়া টিকা নিয়ে জটিলতা দ্রুতই কেটে যাবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। বহু শিক্ষার্থী এবং শিক্ষার্থীর প্যারেন্টস কন্ট্যাক্ট করেছিলেন, তারা অনেকেই সেমিস্টার শেষ হয়ে যাচ্ছে, তারা টাকা পয়সা দিয়ে রেখেছেন, তাদের এখন ভিসা নিয়ে যাবেন। যারা এই ধরনের ইন্টারভিউ কিংবা পাসপোর্ট নিতে যাবেন তারা তাদের এই ডকুমেন্ট দেখিয়ে তখন পুলিশ কমিশনারকে দে হ্যাভ অ্যাডভাইস যে তাদের যাতে অ্যালাউ করে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মানুষের পাশে না দাঁড়িয়ে নিরাপদ দূরত্বে থেকে অবিরাম সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করেই যাচ্ছে বিএনপি। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি কথা বলেন। একটি দল নিজেরা মানুষের পাশে না দাঁড়িয়ে নিরাপদ দূরত্ব থেকে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের বাজনা বাজিয়ে যাচ্ছে। অপপ্রচারের ঘোড়ায় চড়ে বিএনপি সরকারের অর্জনকে ম্লান করার অপচেষ্টা করছে, কিন্তু জনগণ তাদের এই নেতিবাচক তৎপরতা প্রত্যাখ্যান করেছে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিই। দেশে করোনার সর্বোচ্চ শনাক্তের দিনে মৃত্যু 115। কাল থেকে সারা দেশে ফাইজার ও সিনোফার্মের টিকা দেওয়া শুরু। আগামীকাল থেকে সারা দেশে কঠোর বিধিনিষেধ শুরু। বন্ধ থাকবে সব অফিস, গণপরিবহন বন্ধে দিনভর চরম দুর্ভোগ, যানজটে নাকাল নগরবাসী। কারণ ছাড়া বাইরে বের হলেই গ্রেফতার, সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ডে হুঁশিয়ারি বিএনপির। জরুরি প্রয়োজনে রিকশা ব্যবহারের অনুমতি। এবারের লকডাউন ব্যর্থ হলে অনেক বেশি মাশুল দিতে হবে, সরকারকে কঠোর হওয়ার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন পুনর্বিবেচনার সম্ভাবনা নাকচ আইনমন্ত্রীর। পাশ হলো আগামী অর্থ বছরের বাজেট। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।